আবারও ইয়েলো লাইন অতিক্রমের অভিযোগে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের আগ্রাসন, নিহত 2। যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে হামলায় 3 জনের প্রাণহানি। রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কাঁপল ইউক্রেন। দিনিপ্র জাপোরিঝিয়ায় নিহত 11। রুশ সীমান্তের কাছে সেনা মোতায়েনের হুঁশিয়ারি জার্মানির। শাটডাউনের মারাত্মক প্রভাব মার্কিন অর্থনীতিতে। কর্মী ছাঁটাই, বেতন আটকে দিচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান। 20% ফ্লাইট বন্ধের শঙ্কা। স্থগিত হচ্ছে খাদ্য সহায়তা তহবিল। গভীর সংকটে পশ্চিম আফ্রিকার দেশ মালি। আল কায়েদা সমর্থিত জঙ্গি গোষ্ঠীর অবরোধে তীব্র জ্বালানির সংকট। বিভিন্ন অঞ্চলে বাড়ছে সহিংসতা, আতঙ্কে সাধারণ মানুষ। এবং টর্নেডোয় লন্ডভন্ড ব্রাজিলের দক্ষিণাঞ্চল, 6 জনের প্রাণহানি, আহত 750। ফিলিপিন্সে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ফাং ওং। বিমান চলাচল স্থগিত। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। ইয়েলো লাইন অতিক্রমের অভিযোগে আবারও 2 ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। খান ইউনিস ও বুরেইজি শরণার্থী শিবিরে হামলায় এক শিশুসহ নিহত হয়েছে 2 জন। পশ্চিম তীরেও হামলা অব্যাহত রয়েছে। এদিকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে চালানো ইসরায়েলি হামলায় 3 জন নিহত হয়েছেন। যুদ্ধবিরতি স্বাক্ষরের পরও নানা অজুহাতে ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা। গাজার উত্তর সীমান্তে ইয়েলো লাইন অতিক্রম করার অভিযোগ তুলে হত্যা করেছে আরও কয়েকজনকে। স্থানীয়দের দাবি, যুদ্ধবিরতির পর নির্ধারিত এই ইয়েলো লাইন আসলে অদৃশ্য এক সীমা, যা কোথায় রয়েছে কেউ জানে না। এতে ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ। হামলা চলছে অন্যান্য এলাকাতেও। নেতানিয়াহু বাহিনীর পুঁতে রাখা বোমা বিস্ফোরিত হয়ে প্রাণ গেছে শিশুরও। স্থানীয় কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী ইসরায়েল প্রায় 2 লাখ টন বোমা ফেলেছে গাজায়, যার মধ্যে 70,000 টন এখনও নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে। পশ্চিম তীরেও বাড়ছে সহিংসতা। জেনিনের দক্ষিণ পূর্বাঞ্চলের রাবা গ্রামে ফিলিস্তিনিদের বাড়ি ঘরে হামলা চালায় ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। তাদের সহায়তা করছে নেতানিয়াহু সেনারা। জাতিসংঘের তথ্য বলছে, সেপ্টেম্বর থেকে পশ্চিম তীরের 70টি গ্রামে 126টি সহিংস হামলা হয়েছে। পুড়ে গেছে 4,000-এরও বেশি জলপাই গাছ। এদিকে গাজার শেখ রাদওয়ান এলাকায় দেখা দিয়েছে ভয়াবহ পানির সংকট। বৃষ্টির পানি ধরে রাখার পুকুরে জমে আছে ময়লা আবর্জনা। ইসরায়েলি হামলায় পাম্প স্টেশন ও নিষ্কাশন ব্যবস্থা ধ্বংস হয়ে যাওয়ায় ওই পানি ছড়িয়ে পড়েছে আশপাশের বসতি ও আশ্রয় শিবিরে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, পানির স্তর 6 মিটার পর্যন্ত বেড়ে গেছে, যা দুর্গন্ধ, মশা ও সংক্রমণের ঝুঁকি তৈরি করছে। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়, গাজার ভূগর্ভস্থ পানির বেশিরভাগ অংশই এখন মারাত্মকভাবে দূষিত। এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলের কয়েকটি শহরে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। যদিও 1 বছরেরও বেশি সময় আগেই কার্যকর হওয়া যুদ্ধবিরতির পরও ইসরায়েল নিয়মিতভাবে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে। এ অবস্থায় ইসরায়েলকে যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। রাশিয়ার বড় আকারের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কেঁপে উঠেছে ইউক্রেন। দিনিপ্র ও জাপোরিঝিয়ায় নিহত অন্তত 11 জন, হতাহত বেশ কয়েকজন। হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ ব্যবস্থা। এর মধ্যে 1 মাসে রেকর্ড সংখ্যক 21,000-এর বেশি ইউক্রেনীয় সেনা দায়িত্ব ছেড়ে পালিয়েছে বলে জানিয়েছে গণমাধ্যম। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে সিবিহার দাবি, রাশিয়ার পক্ষ থেকে প্রায় 1400 আফ্রিকান নাগরিক ইউক্রেনের বিপক্ষে যুদ্ধ করেছে। এদিকে প্রয়োজনে ন্যাটোর পক্ষ থেকে রাশিয়ার বিপক্ষে সেনা মোতায়েন করার কথা জানিয়েছে জার্মানি। রাতভর 25টিরও বেশি এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় রাশিয়া। ইউক্রেন জানায়, দেশজুড়ে 450টিরও বেশি ড্রোন ও 45টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। বেশিরভাগই ধ্বংস করা হলেও কিছু আঘাত হানে দিনিপ্র ও জাপোরিঝিয়ায়। একটি ভবনে হামলায় বেশ কয়েকজন হতাহতও হয়। দেশটির প্রধানমন্ত্রী ইউলিয়া শিরদেঙ্কো জানান, খার্কিভ, কিয়েভ ও পলতাভা অঞ্চলের বিদ্যুৎ কেন্দ্রগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু এলাকায় বিদ্যুৎ ও পানির সংকট দেখা দিয়েছে। জেনারেটরের মাধ্যমে জরুরি পরিষেবা চালু রাখা হয়েছে এবং মেরামতের কাজ চলছে।
এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে ইউক্রেনের সেনা সংকট। দেশটির প্রসিকিউটর জেনারেলের কার্যালয়ের তথ্য অনুযায়ী শুধু অক্টোবর মাসেই ২১,৬০০-রও বেশি সেনা দায়িত্ব ছেড়ে পালিয়েছে। সামরিক কর্মকর্তারা বলছেন, যুদ্ধের ময়দানে জনবল কমে যাওয়ায় একই সেনাকে ৩ গুণ দায়িত্ব পালন করতে হচ্ছে। একই সঙ্গে অনেক অঞ্চল প্রতিরক্ষা শূন্যতায় পড়েছে। উল্টো দিকে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে সিবিহা দাবি করছেন, আফ্রিকার ৩৬টি দেশের ১,৪০০ জনের বেশি মানুষ রাশিয়ার পক্ষে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করছে। তিনি আফ্রিকান দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যাতে তাদের নাগরিকদের এ যুদ্ধে যোগ না দিতে সতর্ক করে। এদিকে জার্মানির দাবি, ন্যাটোর হয়ে রাশিয়ার সীমান্তের কাছে মোতায়েনের জন্য ৮ লাখ সেনা প্রস্তুত রয়েছে। সেনা কর্মকর্তা আলেকজান্ডার সলফ্রিঙ্ক বলেন, রাশিয়া যে কোনো সময় হামলা চালাতে পারে এমন আশঙ্কা থেকে এই পদক্ষেপ। তবে মস্কো এই অভিযোগ নিরর্থক ভয় দেখানো বলে উড়িয়ে দিয়েছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। সরকারি অচলাবস্থা কাটিয়ে উঠতে না পারলে ২০% ফ্লাইট বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন মার্কিন পরিবহন মন্ত্রী শন ডাফি। একই সঙ্গে সাময়িকভাবে খাদ্য সহায়তা তহবিল স্থগিত রাখার অনুমতি দিয়েছেন আদালত। পরিস্থিতি সামাল দিতে স্বাস্থ্য বিমার অর্থ সরকারি তহবিলের পরিবর্তে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে রিপাবলিকানদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ডেমোক্রেট ও রিপাবলিকানদের মতবিরোধে ৩৯ দিন ধরে বন্ধ সরকারি কার্যক্রম মারাত্মক প্রভাব পড়তে শুরু করেছে মার্কিন অর্থনীতিতে। খরচ বাঁচাতে কর্মী ছাঁটাই, বেতন আটকে দেয়া, সরকারি তহবিল স্থগিতের মতো বড় বড় সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এমনকি কমিয়ে আনা হচ্ছে ফ্লাইটের সংখ্যাও। গত সপ্তাহে বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইটের সংখ্যা ১০% কমানোর নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর কিছুদিন না গড়াতেই এই সংখ্যা ২০% পর্যন্ত কমানোর কথা ভাবছে তার প্রশাসন। স্থানীয় সময় শুক্রবার মার্কিন পরিবহন মন্ত্রী শন ডাফি জানান, কর্মচারীদের অনুপস্থিতি বাড়লে ফ্লাইটের সংখ্যা আরও কমিয়ে আনা হবে। বড় এয়ারলাইন্সগুলো বলছে, প্রাথমিকভাবে ফ্লাইট বাতিলের ফলে বড় ধরনের সমস্যা হবে না। তবে আমেরিকান এয়ারলাইন্সের সিইও রবার্ট আইজম সতর্ক করেছেন, সময়ের সঙ্গে বাড়তে পারে এই বাতিলের হার, যা নতুন করে ভোগান্তি বাড়াতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। এদিকে শাটডাউনের ফলে মুখ থুবড়ে পড়েছে মার্কিন সামাজিক সহায়তা ব্যবস্থাগুলো। এর মধ্যেই খাদ্য সহায়তা ব্যবস্থা বা স্ন্যাপের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার অনুমতি দিয়েছেন আদালত। আদেশটি প্রায় 4,20 লাখ মার্কিন নাগরিককে প্রভাবিত করছে, যারা স্ন্যাপ প্রোগ্রামের ওপর আগাগোড়া নির্ভরশীল। সিনেটে তর্ক বিতর্ক এড়িয়ে স্বাস্থ্য বীমা সংক্রান্ত ফেডারেল অর্থ সরাসরি নাগরিকদের কাছে পাঠানোর প্রস্তাব দিয়েছেন ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি রিপাবলিকানদের এই আহ্বান জানান। একই সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প আবারও সিনেটে ফিলিবাস্টার নীতি বাতিলের মাধ্যমে এই অচলাবস্থার অবসান ঘটানোর আহ্বান জানান। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। নিউ ইয়র্ক সহ ৩ অঙ্গরাজ্যের স্থানীয় নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবির পর কমতে শুরু করেছে ট্রাম্পের জনপ্রিয়তা। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের তথ্য, নিউ ইয়র্ক সহ বিভিন্ন অঙ্গরাজ্যের নির্বাচনে ডেমোক্র্যাটদের জয় এবং সুপ্রিম কোর্টের আপত্তিতে কিছুটা নড়ে চড়ে বসেছে ট্রাম্পের অগাধ কর্তৃত্ব। রাজনৈতিক বিচারিক দুই দিক থেকেই চাপে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ক্ষমতা গ্রহণের পর থেকেই প্রচলিত নিয়ম নীতি ভেঙে নিজের মতো দেশ চালিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাণিজ্য যুদ্ধ, প্রশাসনিক রদবদল, বিশ্ববিদ্যালয়ে তহবিল কাটা, সব জায়গায় ছিল তার কর্তৃত্বের ছাপ। কিন্তু মাত্র 2 দিনে ট্রাম্পের সেই অবাধ ক্ষমতার মূলে নড়াচড়া ফেলেছে রাজনৈতিক ও বিচারিক সিদ্ধান্ত। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, নিউ ইয়র্কে মেয়র পদে জোহরান মামদানির জয় ভার্জিনিয়া ও নিউ জার্সিতে ডেমোক্রেট প্রার্থীদের সাফল্য ট্রাম্প শিবিরে তৈরি করেছে অস্বস্তি। এই জয়ের মাধ্যমে ট্রাম্প বিরোধী মনোভাব আরও জোরালো হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ট্রাম্পের সমর্থন হারানোর ইঙ্গিতও দেখা যাচ্ছে সাম্প্রতিক জরিপে। নির্বাচনের পাশাপাশি ট্রাম্পের ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্টও। বিচারকরা জানতে চেয়েছেন, সংবিধান কি সত্যি প্রেসিডেন্টকে এতটা স্বাধীনতা দেয় যে তিনি এককভাবে বাণিজ্য যুদ্ধ শুরু করতে পারেন? আদালতের এই অবস্থান ট্রাম্পের প্রশাসনিক আধিপত্যে বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন তিনি রাজা নন, তবে তার আগের মন্তব্যেই শোনা গেছে যে তিনি যা চান তা করার অধিকার আছে। হয়তো সুপ্রিম কোর্ট রক্ষণশীল বিচারক বেশি থাকায় ট্রাম্প ভেবেছিলেন তার হাতেই সব ক্ষমতা, কিন্তু এবার সেই আদালতই সীমা টানছে প্রেসিডেন্টের একচ্ছত্র ক্ষমতার উপর। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। গভীর সংকটে পশ্চিম আফ্রিকার দেশ মালি। সামরিক জান্তার নিয়ন্ত্রণ, গণতন্ত্রের অভাব আর তার সঙ্গে যোগ হয়েছে আল কায়েদা এবং আইএসের মতো জঙ্গি গোষ্ঠীগুলোর একের পর এক হামলা।
এই চরম অস্থিরতার মধ্যে কোবরি এলাকা থেকে 5 জন ভারতীয় কর্মীর অপহরণের ঘটনা মালির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিশ্বজুড়ে প্রশ্ন তুলেছে। বিদ্রোহীদের অবরোধের কারণে রাজধানীতে দেখা দিয়েছে তীব্র জ্বালানির সংকট। একদিকে পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক ছিন্ন, আরেকদিকে রাশিয়ার ওপর নির্ভরতা বাড়ানো, সবকিছু মিলে চরম অনিশ্চয়তার মুখে মালির ভবিষ্যৎ। মালির রাজধানী বামকো সহ বিভিন্ন অঞ্চলে গত কয়েকদিন ধরেই চলছে আল কায়দা সমর্থিত জঙ্গি গোষ্ঠী JNIM এর অবরোধ। এতে দেশ জুড়ে দেখা দিয়েছে তীব্র জ্বালানি সংকট। তেল ডিজেলের অভাবে এরই মধ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। ব্যাহত হচ্ছে বিদ্যুৎ সরবরাহ, হু হু করে বাড়ছে খাদ্যদ্রব্যের দাম। এই অবরোধ সামরিক জান্তার ওপর চাপ সৃষ্টি করার পাশাপাশি দুর্বিষহ করে তুলেছে সাধারণ মানুষের জীবন। এর মধ্যে মালির পশ্চিমাঞ্চল কোবরিতে একটি বিদ্যুৎ সংযোগ প্রকল্পে কর্মরত 5 ভারতীয় কর্মীকে অপহরণ করেছে বন্দুকধারীরা। যদিও এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই অপহরণের দায় স্বীকার করেনি, তবে ঘটনাটি মালিতে কর্মরত বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। 2020 ও 21 সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে কর্নেল আশিমি গেইতার নেতৃত্বাধীন সামরিক জান্তা সরকার দেশ থেকে সন্ত্রাস নির্মূলের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে উল্টো চিত্র দেখা যাচ্ছে। আল কায়দা ও IS এর মতো বিভিন্ন জঙ্গি গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠেছে। দেশটির পশ্চিম ও দক্ষিণাঞ্চলে বাড়ছে সহিংসতা। দেশটির বিভিন্ন অঞ্চল থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে রাজধানী বামকো। এরই মধ্যে নিরাপত্তার শঙ্কায় ফ্রান্স, যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন সহ বিভিন্ন দেশ তাদের নাগরিকদের দ্রুত মালি ত্যাগ করার নির্দেশ দিয়েছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। সুদানে আধা সামরিক বাহিনী RSF যুদ্ধবিরতিতে রাজি হলেও এখনও হত্যাযোগ্য, ধর্ষণ আর জাতিগত সহিংসতা চলছেই বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ফলকার তুর্ক। সহিংসতা থামার কোনো লক্ষণ নেই উল্লেখ করে উদ্বেগ জানান তিনি। তার এই অভিযোগ অস্বীকার করেছে RSF। এদিকে আতঙ্কে দিন কাটছে সাধারণ মানুষের, সেই সঙ্গে মানবিক বিপর্যয় চরম আকার ধারণ করেছে। শরণার্থী শিবিরগুলোতে সহায়তা বাড়ানোর জন্য আন্তর্জাতিক মহলকে আহ্বান জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা। সুদানে আধা সামরিক বাহিনী RSF এর নির্মমতা থেকে নারী, শিশু, বৃদ্ধ কেউই বাদ যায়নি। সড়কের একপাশে 50 থেকে 60 জনকে হত্যার পর পাশের রাস্তায় একইভাবে চালানো হয় নিধনযজ্ঞ। এমনকি ট্রাক দিয়ে বেসামরিকদের পিষে ফেলারও অভিযোগ উঠেছে। ভয়াবহ এসব অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে এখনও শিউরে উঠছেন প্রত্যক্ষদর্শীরা। দারফুরে আল ফাশির শহর দখলের পর হত্যাযজ্ঞ চালায় আধা সামরিক বাহিনী RSF। সম্প্রতি রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে কয়েকজন প্রত্যক্ষদর্শীর বর্ণনায় উঠে আসে ভয়ঙ্কর সব তথ্য। বেঁচে ফেরা ব্যক্তিরা জানান, সেনাঘাটে নিয়ন্ত্রণে নেয়ার পর RSF সদস্যরা ঘরে ঘরে ঢুকে নির্বিচারে গুলি চালায়। আহত ও বয়স্কদের অনেকেই ঘর থেকে বেরোতে না পেরে মারা যান। রাস্তায় যারা ছিলেন তাদের ওপরই চালানো হয় ড্রোন হামলা। বৃহস্পতিবার দারফুরে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে আধা সামরিক বাহিনী RSF। তবে সেখানে এখনও হত্যাকাণ্ড, ধর্ষণ ও জাতিগত সহিংসতা চলছে বলে অভিযোগ করেছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ফলকার তুর্ক। যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই বলেও উদ্বেগ জানান তিনি। দারফুরের এল ফাশির শহরে এখনো আতঙ্কিত বেসামরিক মানুষরা আটকে আছেন। তাদের বের হতে বাধা দেওয়া হচ্ছে। আমি আশঙ্কা করছি শহরের ভেতরে এখনো হত্যা, ধর্ষণ ও জাতিগত সহিংসতা চলছে। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছে RSF। যুদ্ধবিরতির কথা শুনেও স্বস্তিতে নেই সুদানের সাধারণ মানুষ। যুক্তরাষ্ট্র ও আরব রাষ্ট্রগুলোর মধ্যস্থতায় সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দিলেও আবারও রাজধানী খার্তুম ও আদবারায় ড্রোন হামলা চালায় RSF। আতঙ্কের পাশাপাশি মানবিক বিপর্যয় চরম আকার ধারণ করেছে আল ফাশির শহরে। মাথার ওপর নেই ছাদ, ক্ষুধার যন্ত্রণা, রোগ শোক সব মিলিয়ে দুরবস্থার শেষ নেই। সহিংসতার ভয়ে দারফুর ছেড়ে আশপাশের দেশগুলোতে আশ্রয় নিচ্ছেন সুদানের মানুষ। জাতিসংঘের শরণার্থী সংস্থার উপ হাই কমিশনার কেলি ক্লেমেন্টস চাঁদে আশ্রিত আল ফাশিরের শরণার্থীদের সঙ্গে দেখা করেন। শরণার্থী শিবিরগুলোতে পর্যাপ্ত সহায়তা দিতে আন্তর্জাতিক মহলকে আহ্বান জানিয়েছেন তিনি। গত 2 বছর ধরে সুদানের সামরিক বাহিনী ও আধা সামরিক বাহিনী RSF এর রক্তক্ষয়ী সংঘাত চলছে। নিহতের সংখ্যা ছাড়িয়েছে 40,000। বাস্তুচ্যুত হয়েছেন বহু মানুষ। রাইসা জান্নাত, সময় সংবাদ। ব্রাজিলের দক্ষিণাঞ্চলে ভয়াবহ টর্নেডোর আঘাতে অন্তত 6 জনের মৃত্যু হয়েছে, আহত প্রায় 750 জন। মাত্র কয়েক মিনিটের ঝড় শহরের সবকিছু ধ্বংস করে দিয়েছে। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় শুরু হওয়া টর্নেডোটি তীব্র বাতাস ও বরফসহ আছড়ে পড়ে শহরের ঘরবাড়ি, দোকান ও স্কুলের ওপর। এতে শহরের প্রায় 90% এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক বাসিন্দা আশ্রয়ের জন্য পাশের শহরে গেছেন।
নিখোঁজদের উদ্ধারে কাজ চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা সিলভা জানিয়েছেন, পরিস্থিতি পর্যবেক্ষণে ক্ষতিগ্রস্ত এলাকায় গেছেন দুর্যোগ মন্ত্রী। পাঠানো হয়েছে বিশেষজ্ঞদের একটি দল। কালবৈরগির প্রভাব কাটতে না কাটতেই ফিলিপিন্সে আঘাত হানতে চলেছে শক্তিশালী টাইফুন ফাং-ওং। ঘূর্ণিঝড়টি দ্রুত শক্তি সঞ্চার করে রোববার সন্ধ্যা নাগাদ লুজন দ্বীপে আঘাত হানার আশঙ্কা আবহাওয়া অধিদপ্তরের। বাসিন্দাদের নিরাপদ স্থানে যাওয়ার পাশাপাশি স্কুল ও ফ্লাইটের কার্যক্রম স্থগিত করা হয়েছে। এদিকে ঘূর্ণিঝড় কালমেইগিতে হারিয়ে যাওয়া স্বজনদের এখনও খুঁজে বেড়াচ্ছে তাদের পরিবার। যেদিকে চোখ যায় নজরে পড়ে ঘূর্ণিঝড়ের তাণ্ডব। সম্প্রতি আঘাত হানা টাইফুন কালমাইগির প্রভাবে লণ্ডভণ্ড হয়ে গেছে ফিলিপিন্সের একাধিক শহর। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৩০,০০০ বাড়ি, ১৫৭টি হাসপাতাল ও স্কুল। নষ্ট হয়ে গেছে ১৬২টি পৌরসভার বিদ্যুৎ সরবরাহ এবং ৮৬টি এলাকায় যোগাযোগ ব্যবস্থা। কৃষিতে ক্ষতি ৪০ মিলিয়ন পেসো ছাড়িয়ে গেছে। চলছে উদ্ধার অভিযান। অনেক পরিবার এখনো খুঁজছে নিখোঁজ স্বজনদের। আমরা গভীরভাবে শোকের মধ্যে আছি। যা ঘটেছে তার যন্ত্রণা থেকে আমরা বের হতে পারছি না। আমরা বাবা, মা, স্বামী ও সন্তানদের হারিয়েছি। আমাদের পরিবার অসম্পূর্ণ হয়ে গেছে। কিছু সদস্য এখনো নিখোঁজ। তাদের খুঁজে পাবো কিনা তা আমরা এখনো জানি না। এর মধ্যে ফিলিপিন্সের আবহাওয়া বিভাগ পাগাসা জানিয়েছে, উপকূলীয় দেশটিতে আঘাত হানতে চলেছে আরও শক্তিশালী একটি ঘূর্ণিঝড়। টাইফুন ফাং-ওয়াং নামের ঝড়টি রোববার সন্ধ্যার দিকে লুজনে আঘাত হানার আগে সুপার টাইফুনে পরিণত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে, যার গতিসীমা ঘন্টায় অন্তত ১৮৫ কিলোমিটার। সরকার এর মধ্যেই জরুরি অবস্থা ঘোষণা করেছে। স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবারের ক্লাস বাতিল বা অনলাইনে স্থানান্তর করেছে স্কুলগুলো। স্থানীয় ফ্লাইট বাতিল করেছে ফিলিপিন্স এয়ারলাইন্স। পূর্বাঞ্চলের কিছু এলাকায় ভারী বৃষ্টি ও ঝড়ের প্রভাব অনুভূত হচ্ছে। সোরসোগন শহরে অনেক বাসিন্দা নিরাপদ আশ্রয়ে যেতে শুরু করেছেন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। পারমাণবিক স্থাপনায় হামলার দায় যুক্তরাষ্ট্রকেই নিতে হবে মন্তব্য করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। মার্কিন প্রেসিডেন্টের সাম্প্রতিক মন্তব্যে ওয়াশিংটনের সরাসরি সম্পৃক্ততার স্পষ্ট প্রমাণ রয়েছে বলেও জানান মন্ত্রণালয়ের মুখপাত্র। এর মধ্যে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সাফ জানিয়ে দিয়েছেন, তেহরান শান্তিতে বিশ্বাসী হলেও কোনো হুমকির কাছে মাথা নত করবে না। এদিকে মেক্সিকোর ইসরায়েলের দূতকে হত্যার ইরানি ষড়যন্ত্র নস্যাতের দাবি করেছে ট্রাম্প প্রশাসন, যদিও এ দাবি অস্বীকার করেছে তেহরান। চলতি বছর ইরান ও ইসরায়েলের সামরিক সংঘাত ঘিরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য নিয়ে চলছে নানা সমালোচনা। ১২ দিনের সেই যুদ্ধের ৫ মাস পর ট্রাম্প দাবি করেন, ইরানে ইসরায়েলের হামলার পুরো দায়িত্বে তিনি ছিলেন। এবার তার সেই বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জানান, যুদ্ধের শুরুর দিকে ওয়াশিংটন দাবি করেছিল তেল আবিবের হামলা একেবারেই একতরফা, কিন্তু ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যে সেই দাবি একেবারেই মিথ্যা প্রমাণিত হয়েছে উল্লেখ করে ক্ষোভ জানান তিনি। বাঘেই আরও দাবি করেন, ইসরায়েলের পাশাপাশি এই হামলার সমান দায়ভার যুক্তরাষ্ট্রেরও নিতে হবে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তেহরান শান্তি চায়, তবে যে কোনো হুমকির সামনে মাথা নত করবে না। পারমাণবিক অস্ত্রের দোহাই দিয়ে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ আর ইসরায়েলে মার্কিন অস্ত্র সরবরাহ ট্রাম্প প্রশাসনের এ ধরনের নীতিকে দ্বিচারিতা হিসেবে আখ্যা দেন তিনি। পেজেশকিয়ান আরও জানান, ইরান সংলাপের পক্ষে কিন্তু আত্মসমর্পণের মতো শর্ত মেনে নেবে না। পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাওয়ার দায়ে যুক্তরাষ্ট্রের বোমা হামলার হুমকির কড়া সমালোচনা করেছেন তিনি। প্রথম দিন থেকেই স্পষ্টভাবে বলে আসছি যে ইরানের জনগণ শান্তি ও নিরাপত্তার সঙ্গে এই পৃথিবীতে বাঁচতে চায়, তবে অপমানিত হতে চায় না। অন্যরা আমাদের উপর যা খুশি চাপিয়ে দেবে আর আমরা শুধু তাদের সেবাই করে যাব, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা একটি সমৃদ্ধ, গর্বিত ও শক্তিশালী দেশ গড়ে তুলতে চাই। এর মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অভিযোগ, মেক্সিকোয় ইসরায়েলি রাষ্ট্রদূত আইনাত ক্রান্স নাইগারকে হত্যার পরিকল্পনা করেছিল ইরান। কিন্তু শুক্রবার এক্সে পোস্ট করে ইরানের মেক্সিকো দূতাবাস জানায়, এটি সম্পূর্ণ মন গড়া ও উদ্দেশ্য প্রণোদিত প্রচারণা, যার লক্ষ্যই তেহরান ও মেক্সিকোর ঐতিহাসিক বন্ধুত্ব ক্ষুণ্ণ করা। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারার নাম সন্ত্রাসী তালিকা থেকে বাদ দিয়েছে যুক্তরাষ্ট্র। এর আগে সারার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় জাতিসংঘ।
আগামী সোমবার হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন সারা। এটি হবে রাজধানী ওয়াশিংটন ডিসিতে কোনো সিরীয় রাষ্ট্রপ্রধানের প্রথম সফর। আহমেদ আল সারা হায়াত তাকরির আল শামের নেতা ছিলেন। সংগঠনটি সিরিয়ায় আল কায়েদার সহযোগী শাখা ছিল। 2016 সালে তারা আল কায়েদার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। আল কায়েদার সহযোগী সংগঠনের নেতা হিসেবে আহমেদ আল সারার নাম সন্ত্রাসীর তালিকায় তুলেছিল মার্কিন অর্থ বিভাগ। শুক্রবার এ তালিকা থেকে সিরিয়ার নতুন রাষ্ট্রপ্রধানের নাম বাদ দেওয়া হয়। Thai Aluminium. The better is now the best. আবারও ব্যর্থ হয়েছে আফগানিস্তান পাকিস্তান শান্তি আলোচনা। ইসলামাবাদের দায়িত্বজ্ঞানহীন ও অসহযোগিতামূলক মনোভাবের কারণেই বারবার এই অচলাবস্থা সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ তালেবান সরকারের। অন্যদিকে পাকিস্তানের দাবি সন্ত্রাস দমনে প্রতিশ্রুতি পালন করতে ব্যর্থ হয়েছে আফগানিস্তান। নতুন করে আফগানিস্তানের সঙ্গে বৈঠকের পরিকল্পনা নেই বলেও সাফ জানিয়ে দিয়েছেন পাক প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। পাকিস্তান আফগানিস্তান সীমান্ত সংঘাত বন্ধে তৃতীয়বারের মতো কাতার ও তুরস্কের মধ্যস্থতায় ইস্তাম্বুলে 2 দিনের শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়েছে। তবে আগের মতো এবারও ব্যর্থ হয়েছে সেই আলোচনা। এই ব্যর্থতার দায় দুই পক্ষই একে অপরের ওপর চাপানোর চেষ্টা করছে। আফগানিস্তানে তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ দাবি করেন, ইসলামাবাদ আলোচনায় সব নিরাপত্তার দায়িত্ব কাবুলের ঘাড়ে চাপানোর চেষ্টা করেছে, কিন্তু নিজেদের নিরাপত্তা বা সীমান্তে সহিংসতার দায় নিতে চায়নি। তিনি বলেন, পাকিস্তানের অসহযোগিতামূলক আচরণের কারণেই আলোচনার কোনো ইতিবাচক ফলাফল আসেনি। তবে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানান, সন্ত্রাস দমনে আফগানিস্তান তাদের প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হয়েছে। তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে নিজ দেশের সার্বভৌমত্ব ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তান প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে। আর পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ শুক্রবার জিও নিউজকে দেয়া সাক্ষাৎকারে জানান, আলোচনায় সম্পূর্ণ অচলাবস্থা দেখা দিয়েছে এবং চতুর্থ দফার বৈঠকের কোনো পরিকল্পনাও নেই। তিনি জানান, ইসলামাবাদ মৌখিক প্রতিশ্রুতিতে নয়, কেবল লিখিত চুক্তিকে মেনে নেবে। আলোচনায় অংশ নেওয়া মধ্যস্থতাকারী তুরস্ক ও কাতারকে ধন্যবাদ জানিয়ে আসিফ বলেন, তাদের প্রচেষ্টা সত্ত্বেও কোনো সুফল আসেনি। জাতিসংঘের তথ্য অনুযায়ী অক্টোবরের সংঘর্ষে আফগান সীমান্তে 50 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন ও প্রায় 450 জন আহত হয়। পাকিস্তানের সেনাবাহিনীও জানিয়েছে, ওই সহিংসতায় তাদের 23 সেনা নিহত হয়েছেন। এই ঘটনার পাশাপাশি পাকিস্তান আফগানিস্তান সীমান্তের সংঘাত এখনও অব্যাহত রয়েছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। 3 বছরে 5 লাখ বিদেশি শ্রমিক নেওয়ার পরিকল্পনা ইতালির। আবেদন শুরু হলেও আবাসন সনদের জটিলতায় আবেদন করতে পারছেন না অনেক বাংলাদেশি। আইন শিথিলের আহ্বান। দক্ষিণ কোরিয়ায় মার্কিন বিমানবাহী রণতরী পৌঁছানোর পর নতুন করে হুঁশিয়ারি দিয়েছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ং বলছে, শত্রুর হুমকির জবাবে তারা এবার আরও আক্রমণাত্মক পদক্ষেপ নেবে। উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী নো কওয়াং চোল সতর্ক করে বলেছেন, তাদের নিরাপত্তা পরিসরে যে কোনো অনুপ্রবেশ সরাসরি লক্ষ্যবস্তুতে পরিণত হবে। এদিকে সিউলে অনুষ্ঠিত বার্ষিক নিরাপত্তা বৈঠকে অংশ নিতে যুক্তরাষ্ট্রের সমরমন্ত্রী পিট হেগসেথ পৌঁছান দক্ষিণ কোরিয়ায়, যেখানে দুই দেশের জোটকে উত্তর কোরিয়ার প্রভাব মোকাবেলায় আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি দেওয়া হয়। দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হতে চলা G20 শীর্ষ সম্মেলনে যুক্তরাষ্ট্র অংশ নেবে না বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই আয়োজনকে মহা লজ্জাজনক বলে আখ্যা দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ট্রাম্প বলেন, দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গ আফ্রিকানদের ওপর নির্যাতন চলছে। তিনি জানিয়েছেন, এভাবে মানবাধিকার লঙ্ঘন চলতে থাকলে কোনো মার্কিন কর্মকর্তা এই সম্মেলনে অংশ নেবে না। এর আগে সম্মেলনে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে পাঠানোর কথা থাকলেও পরে সেই সিদ্ধান্ত পরিবর্তন করে হোয়াইট হাউস। দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র মন্ত্রণালয় এই দাবিকে প্রমাণহীন বলে উল্লেখ করেছে। আদালতও ফেব্রুয়ারিতে এই সংখ্যালঘু শ্বেতাঙ্গদের হত্যার দাবিকে অবাস্তব বলে খারিজ করেছেন। দেখছেন আন্তর্জাতিক সময়। তুরস্কে একটি সুগন্ধি তৈরির গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে 6 জন প্রাণ হারিয়েছেন। দগ্ধ হয়েছেন অন্তত 5 জন। স্থানীয় সময় শনিবার সকালে দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল কর্মীরা। ঘণ্টাখানেকের চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। দগ্ধদের
ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তবে গুদামটিতে কিভাবে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। কারণ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। ভারতের রাজধানী নয়াদিল্লিতে ভয়াবহ আগুনে পুড়ে গেছে একটি বস্তি। এতে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শিশুসহ আহত হয়েছেন বেশ কয়েকজন। স্থানীয় গণমাধ্যম জানায়, শুক্রবার স্থানীয় সময় রাতে নয়াদিল্লির ঘন বসতিপূর্ণ বস্তি এলাকায় একের পর এক সিলিন্ডার বিস্ফোরণে ছড়িয়ে পড়ে ভয়াবহ আগুন। স্থানীয়রা জানান, বিস্ফোরণের পর মুহূর্তেই পুরো এলাকায় ধোঁয়ায় ঢেকে যায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুনে অনেক ঘর পুড়ে ছাই হয়ে গেছে। চলছে উদ্ধার তৎপরতা ও ত্রাণ কার্যক্রম। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোরে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শুক্রবার বিকেলে রেমিংটন এলাকায় একটি গুদাম ঘরে আগুন ছড়িয়ে পড়লে 4 বার অ্যালার্ম বেজে ওঠে। মুহূর্তেই কালো ধোঁয়ায় ঢেকে যায় বাল্টিমোরের আকাশ। মার্কিন গণমাধ্যম জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। আশেপাশের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের উৎস শনাক্তে চলছে তদন্ত। হাওয়াই অঙ্গরাজ্যের কিলাউয়া আগ্নেয়গিরিতে আবারও অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, স্থানীয় সময় শুক্রবার থেকে লাভার উদ্গীরণ শুরু হয়। এ সময় ধোঁয়া উঠতে দেখা যায়। কয়েকদিনের মধ্যেও আগ্নেয়গিরি থেকে উৎপন্ন লাভা আরও ভয়াবহ রূপ ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গত বছরের ডিসেম্বর থেকে পর্যায়ক্রমে উদ্গীরণ হচ্ছে কিলাউয়ায়। এটি হাওয়াই দ্বীপপুঞ্জের সবচেয়ে বড় দ্বীপগুলোর একটি। দেখছেন আন্তর্জাতিক সময়। আগামী 3 বছরে 5 লাখ বিদেশি শ্রমিক নিয়োগের পরিকল্পনা করছে ইতালি সরকার। আবেদন প্রক্রিয়া শুরু হলেও আবাসন সনদের জটিলতায় আবেদন করতে পারছেন না বহু বাংলাদেশি। ফলে বাংলাদেশ থেকে আসা শ্রমিকের সংখ্যা এবার কমে আসতে পারে। এরই মধ্যে আবাসন সনদ আইন শিথিলের আহ্বান জানিয়েছে ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। চলমান স্পন্সর ও নন সিজনাল ভিসার আবেদন প্রক্রিয়ায় বাংলাদেশিরা পিছিয়ে পড়ছেন আবাসন সনদের অভাবে। স্থানীয় পৌরসভা থেকে আবাসনের প্রমাণ হিসেবে বাধ্যতামূলক আলেখ্য সনদ নেওয়ার নিয়ম রয়েছে। সরকারের নতুন নির্দেশনায় স্পন্সর বা নন সিজনাল ভিসার জন্য আবাসনের ন্যূনতম স্কোয়ার ফিট মানদণ্ডে কঠোরতা আনা হয়েছে। এবার একজনের জন্য কমপক্ষে 14 বর্গমিটার জায়গা থাকা আবশ্যক, যেখানে বাথরুম, বারান্দা বা ব্যালকনি হিসাবের বাইরে রাখা হয়েছে। ফলে আবেদন প্রক্রিয়া আরও জটিল হয়ে উঠেছে। এই কঠোরতার সুযোগ নিয়ে কিছু অসাধু দালাল বাংলাদেশি মুদ্রায় প্রায় 3 লাখ টাকা পর্যন্ত দাবি করছেন। অনেক প্রবাসী বাংলাদেশি এটি শিথিল করার আহ্বান জানিয়েছেন। আবাসন সনদ বা আলোচ্যর জন্য অনেক বাংলাদেশি স্পন্সর ভিসায় আবেদন করতে পারবে না। এই আইন শিথিল না হওয়া পর্যন্ত খুবই কম সংখ্যক লোক এবার ইতালিতে ঢুকতে পারবে। আমি মনে করি এই আইন শিথিল হওয়া উচিত। ইতালিতে আবাসন সনদ বা ইদনিতে আলোচ্যতা এবার না থাকার কারণে স্পন্সর ভিসা অ্যাপ্লাই করা সম্ভব হচ্ছে না। এই জটিলতার কারণে আমিও আমার ফ্যামিলি অ্যাপ্লাই করতে পারতেছি না। আবাসন সনদ কিংবা আলোচ্যর জন্য কিছু কিছু ব্যক্তি বাংলাদেশি মুদ্রায় 3 লাখ টাকারও বেশি দাবি করছে, যে ব্যাপারটা একেবারে মানবিক না। সেই দিকটা আমাদের ভেবে দেখা উচিত। এদিকে অনেক বাংলাদেশি স্থানীয়দের কাছ থেকে সহজে বাসা ভাড়া পাচ্ছেন না। প্রবাসীরা মনে করছেন, স্বয়ংক্রিয় যাচাই প্রক্রিয়ার কারণে অনেকেই হয়রানির শিকার হতে পারেন। চলমান স্পন্সর ভিসার চূড়ান্ত আবেদন 2026 সালের ফেব্রুয়ারি মাসে ক্লিক ডেতে শুরু হবে। তবে আগাম ফর্ম পূরণের কার্যক্রম এর মধ্যেই শুরু হয়ে গেছে, যা চলবে 7 ডিসেম্বর পর্যন্ত। অভিবাসন বিশেষজ্ঞরা মনে করছেন, নতুন আবাসন মানদণ্ডের জটিলতার কারণে বাংলাদেশি শ্রমিকের সংখ্যা আগের বছরের তুলনায় কম হতে পারে। সময় সংবাদ, ইতালি। শ্রমজীবীদের বিক্ষোভে ফুঁসছে পর্তুগাল। সরকারের শ্রম আইনের সংস্কার প্রস্তাবে কর্মীদের অধিকার খর্ব করা হয়েছে বলে দাবি। লিসবনের রাজপথে নেমে আসেন 10,000-এর বেশি নাগরিক। সেই সঙ্গে নতুন বছরের ন্যূনতম মজুরি 1050 ইউরো করার দাবিও জানান তারা। লিসবন থেকে তারিকুল হাসান আশিকের রিপোর্ট।
প্রস্তাবিত লেবার প্যাকেজকে না বলুন ও ন্যূনতম মজুরি বাড়ানো হোক এমন স্লোগানের পাশাপাশি নানা দাবি সম্বলিত ব্যানারে শনিবার পর্তুগালের রাজধানী লিসবনের রাস্তায় নামেন হাজারো নাগরিক। কেউ কেউ ক্ষমতাসীন সরকারের রাজনীতিবিদদের মুখোশ পরেও যোগ দেন বিক্ষোভে। দেশটির শ্রমিক ইউনিয়নের আহ্বানে সাড়া দিয়ে এতে অংশ নেন শিক্ষক, গবেষক ও সমাজকর্মী সহ বিভিন্ন পেশাজীবীরা। ক্ষমতাসীন মধ্য ডানপন্থী সরকারের নানা পদক্ষেপে ক্ষোভে ফুঁসছেন পর্তুগিজরা। তারই ধারাবাহিকতায় সরকারের প্রস্তাবিত শ্রম আইনের সংস্কার প্রস্তাবের বিরুদ্ধে এই বিক্ষোভ বলে জানান অংশগ্রহণকারীরা। আইনটি পাশ হলে কর্মী ছাঁটাই আরও সহজ হবে বলে দাবি তাদের। সেই সঙ্গে স্তন্যপান করানো নারীদের কাজের ক্ষেত্রে নমনীয়তা কমানো ও গর্ভপাত পরবর্তী শোকের ছুটি কমানোর প্রস্তাবেরও কড়া সমালোচনা করেন তারা। সরকারের নানা পদক্ষেপের বিরুদ্ধে আজকে আমাদের এই বিক্ষোভ। নতুন প্রস্তাবে উৎপাদনশীলতা বাড়ানোর নামে সরকার কর্মীদের স্বাভাবিক অধিকার কেড়ে নিতে চাইছে। সেই সাথে 12 বছরের কম বয়সী শিশুর মায়েদের প্রচলিত অধিকারও খর্ব হবে সরকারের নতুন প্রস্তাবে, যা মোটেই কাম্য নয়। আমি সত্যি বেশ উদ্বিগ্ন। কখনো ভাবিনি ঐতিহাসিক 25 এপ্রিল বা স্বাধীনতার 50 বছর পর এমন সব সাধারণ ইস্যুতেও আমাদের রাস্তায় নামতে হবে, যেগুলো প্রত্যেক নাগরিকদের স্বাভাবিক অধিকার হিসেবে সংবিধানে সুরক্ষিত। সরকার সাপ্তাহিক কর্মঘণ্টা 50 ঘণ্টা করতে চাইছে, সেই সাথে স্বাভাবিক মায়েদের অধিকারে আঘাত হানছে, যেগুলো মোটেও মেনে নেওয়া হবে না। বিক্ষোভকারীদের সংখ্যা অন্যান্য বিতর্কিত কয়েকটি বিলের মতো এটিও সংসদের প্রধান বিরোধী দল ডানপন্থী সেগার সমর্থনে পাশ হবে। তাই দাবি মানা না হলে 11ই ডিসেম্বর সারা দেশে সাধারণ কর্মবিরতির ঘোষণা দিয়েছে তারা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। দেখছেন আন্তর্জাতিক সময়, সঙ্গেই থাকুন। দেখছেন আন্তর্জাতিক সময়। যুক্তরাষ্ট্রের নোবেলজয়ী বিজ্ঞানী জেমস ওয়াটসন মারা গেছেন। তার বয়স হয়েছিল 97 বছর। ডিএনএর গঠন সম্পর্কে জেমস ওয়াটসনের যৌথ আবিষ্কার তাকে নোবেল পুরস্কার এনে দিয়েছিল। নিউ ইয়র্কের কোল্ড স্প্রিং হারবার ল্যাবরেটরি ডিএনএ বিজ্ঞানী জেমস ওয়াটসনের মৃত্যুর খবর বিবিসিকে নিশ্চিত করেছে। এখানেই কয়েক দশক ধরে গবেষণায় যুক্ত ছিলেন তিনি। 1962 সালে মরিস উইলকিন্স এবং ফ্রান্সিস ক্রিকের সঙ্গে চিকিৎসা বিজ্ঞানে যৌথভাবে নোবেল পান তিনি। তাদের আবিষ্কার ডিএনএ কিভাবে জিনগত তথ্য প্রতিলিপি করে এবং বহন করে সেসব ব্যাখ্যার দরজা খুলে দেয়। জীববিজ্ঞানের অগ্রগতিতে যুগান্তকারী ভূমিকা রাখেন জেমস ওয়াটসন। পাকিস্তানের দীর্ঘ 7 বছরের বন্দিদশা থেকে মুক্ত হচ্ছে হিমালয়ের বাদামি ভাল্লুক রানো। আদালতের নির্দেশে অবশেষে এটিকে করাচি চিড়িয়াখানা থেকে ইসলামাবাদের একটি পুনর্বাসন কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। সেখানে আপাতত 21 দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে ভাল্লুকটিকে। পরবর্তীতে পাঠানো হবে দেশটির উত্তরাঞ্চলে ঠান্ডা পরিবেশের কোনো সংরক্ষিত জায়গায়। 2013 সাল থেকে করাচি চিড়িয়াখানায় বন্দী ছিল 24 বছর বয়সী হিমালয়ের বাদামি ভাল্লুক রানু। গরম আর কৃত্রিম পরিবেশে রানুর শারীরিক ও মানসিক অবস্থা নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ ছিল প্রাণীপ্রেমীদের। এক বাসিন্দা আদালতে রানুর পুনর্বাসনের আবেদন করেন। এবার আদালতের নির্দেশেই দীর্ঘদিন ধরে বন্দিদশা থেকে মুক্ত হচ্ছে রানু। সিন্ধু বন্যপ্রাণী বিভাগের তথ্য মতে রানু মূলত ঠান্ডা আবহাওয়ার প্রাণী হওয়ায় করাচির উষ্ণ তাপমাত্রায় কষ্ট পাচ্ছিল। আদালতের নির্দেশে আপাতত ইসলামাবাদে পাঠানো হলেও বন্য প্রাণী বিভাগ প্রস্তাব দিয়েছে এটিকে পরবর্তীতে উত্তরাঞ্চলে স্থানান্তর করার। আবহাওয়ার বিরূপ প্রভাব ছিল মারাত্মক। দর্শনার্থীরাও প্রায় ভাল্লুকটির একাকিত্ব ও সুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করতেন। করাচির এক বাসিন্দা ভাল্লুকটির বসবাস উপযোগী পরিবেশ নিশ্চিতে আদালতে আবেদন করেন। এরই মধ্যে রানুর স্থানান্তর প্রক্রিয়া সম্পন্ন করেছে ইসলামাবাদ ওয়াইল্ড লাইফ ম্যানেজমেন্ট বোর্ডের 3 সদস্যের বিশেষজ্ঞ দল। ভাল্লুকটির শারীরিক পরীক্ষা, আচরণ ও খাদ্যাভ্যাস 13 দিন ধরে পর্যবেক্ষণ শেষে এটিকে উড়োজাহাজে নেওয়া হয় মার্গাল্লা উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে। রানু এখন সেখানে 21 দিনের কোয়ারেন্টাইনে আছে। 21 দিনের কোয়ারেন্টাইন শেষে রানুকে বড় এনক্লোজারে ছাড়া হবে। পরে নির্দেশনা এলে গিলগিটে পাঠানোর আগে এটিকে ক্রেট ট্রেনিং করিয়ে স্থানান্তর করা হবে। তবে কর্মকর্তারা জানিয়েছেন দীর্ঘদিনের বন্দিদশার কারণে রানুকে আর পুরোপুরি বনে ফিরিয়ে দেওয়া সম্ভব নয়। বরং উত্তরাঞ্চলের ঠান্ডা পরিবেশে ভাল্লুকটির জন্য তৈরি করা হবে বিশেষ সুরক্ষিত এনক্লোজার, যেখানে মুক্ত পরিবেশেই কাটাবে রানুর পরবর্তী জীবন। শিউলি রোজা, সময় সংবাদ।
আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। আবারও ইয়েলো লাইন অতিক্রমের অভিযোগে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের আগ্রাসন, নিহত 2। যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে হামলায় 3 জনের প্রাণহানি। রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কাঁপল ইউক্রেন। দিনিপ্র জাপোরিঝিয়ায় নিহত 11। রুশ সীমান্তের কাছে সেনা মোতায়েনের হুঁশিয়ারি জার্মানির। এবং শাটডাউনের মারাত্মক প্রভাব মার্কিন অর্থনীতিতে। কর্মী ছাঁটাই, বেতন আটকে দিচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান। 20% ফ্লাইট বন্ধের শঙ্কা, স্থগিত হচ্ছে খাদ্য সহায়তা তহবিল। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সকাল 10টার সময় সংবাদের সঙ্গে থাকবেন শবনম নিবিড়। ধন্যবাদ সাদিক। সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পরে, সঙ্গেই থাকুন সময়ের।